ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান আজ তোলা হতে পারে আদালতে। মাদারীপুরের শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা। নতুন শিক্ষাবর্ষের ৩ মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা, মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ। দুদফা বন্ধে বিপর্যয়ে নারায়ণগঞ্জের পোশাক শিল্প, ক্ষতি $2 বিলিয়ন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন ১৯৮ বিশ্ব নেতা। তাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ৯২ নোবেল জয়ী। বাংলাদেশের জন্য শান্তি ও সাফল্য কামনা করেন বিশ্ব নেতারা। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর অনুরোধ না জানানো পর্যন্ত তাকে চুপ থাকতে হবে। বিশ্ব নেতাদের অভিনন্দনে ভাসছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার নেতৃত্বের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন ১৯৮ বিশ্ব নেতা, যাদের মধ্যে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সহ ৯২ নোবেল জয়ী। বিশ্ব নেতাদের দেয়া এ সংক্রান্ত বিবৃতি বুধবার প্রকাশিত হয়। এটি অনলাইনে সংবাদ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। এছাড়া মার্কিন প্রভাবশালী পত্রিকা ওয়াশিংটন পোস্ট বিজ্ঞাপন আকারে বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে স্বাক্ষরকারী ব্যক্তিরা বলেন, তারা বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানাতে পেরে উচ্ছ্বসিত। বিশ্ব নেতারা আরও বলেন, বাংলাদেশের অন্যান্যদের মতো অধ্যাপক ইউনূসও স্বৈরশাসনের একজন ভুক্তভোগী। একটি গণতান্ত্রিক ও শিক্ষার্থীদের নেতৃত্বাধীন বিক্ষোভের শক্তির প্রতি তারা ধন্যবাদ জানান। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এখন দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করছে, আর এখন জাতি হিসেবে বাংলাদেশিদের সামনে বিপুল সম্ভাবনা পূরণের সুযোগ রয়েছে। সামনের দিনগুলোতে বাংলাদেশের জনগণের শান্তি ও সাফল্য কামনা করেন তারা। দেশের তরুণরা যেমন ডক্টর ইউনূসকে অনুপ্রাণিত করেছে, তেমনি তিনিও তাদেরকে বাংলাদেশের নতুন এক উজ্জ্বল ভবিষ্যৎ বিনির্মাণে নেতৃত্বের ভূমিকায় আসতে অনুপ্রাণিত করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বিশ্ব নেতারা। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি ও গণতন্ত্রের বিকাশ ঘটতে দেওয়ার অঙ্গীকারকেও স্বাগত জানানো হয় বিবৃতিতে। এদিকে ভারতের সংবাদ মাধ্যম পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন। বলেন, ঢাকা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ না করা পর্যন্ত উভয় দেশের অস্বস্তি রোধ করতে তাকে অবশ্যই নীরব থাকা উচিত। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানকে রাজধানী থেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর ২ আসন থেকে টানা ৮ম বারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাহজাহান খান। বর্তমানে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ ২৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে মাদারীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই সকালে কোটা সংস্কার আন্দোলনে যোগ দিয়ে শহরের শকুনি লেক এলাকায় আসেন দীপ্ত দে। এ সময় শিক্ষার্থী দীপ্তকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। পরে দুপুরে লেক থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। এ ঘটনায় জড়িত থাকায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল, মাদারীপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য নুরি আলম লিটন চৌধুরী ও মাদারীপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান খান সহ ২৭ জনের নামে মামলা দায়ের করেন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন চৌধুরী। শুনানি শেষে আদালতে বিচারক হুমায়ুন কবির সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি নথিভুক্ত করতে নির্দেশ দেন। নিহত দীপ্ত দে মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। নতুন শিক্ষাবর্ষ শুরু হতে মাত্র ৩ মাস সময় বাকি থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি।
শুধু তাই নয়, কয়েকটি শ্রেণীতে হয়নি টেন্ডারও। এখনো বই ছাপা শুরু না হওয়ায় জানুয়ারিতে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। মুদ্রণ সংশ্লিষ্টরা বলছেন, বছরের শুরুতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও সব বই ছাপা শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে। তবে চ্যালেঞ্জ থাকলেও যথাসময়ে বই পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছে পাঠ্যপুস্তক বোর্ড। প্রতি বছরের মতো 2025 শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে প্রায় 35 কোটি বিনামূল্যের বই ছাপাবে সরকার। তবে বছর শেষ হতে 3 মাস সময় বাকি থাকলেও এখনো 4টি শ্রেণীতে ছাপা কাজের প্রথম ধাপ টেন্ডার প্রক্রিয়ায় শুরু করতে পারেনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। 6টি শ্রেণীর টেন্ডার প্রক্রিয়া শেষ হলেও পাণ্ডুলিপি চূড়ান্ত না হওয়ায় বই ছাপার কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। আগামী শিক্ষাবর্ষে 8ম শ্রেণী পর্যন্ত প্রচলিত কারিকুলামের বই থাকবে বলে সিদ্ধান্ত হলেও এসব বইয়ের প্রচ্ছদ থেকে শুরু করে কন্টেন্টে নানা পরিবর্তনের মাধ্যমে তা পরিমার্জন করা হবে। আর 9ম ও 10ম শ্রেণীর শিক্ষার্থীদের পুরনো কারিকুলামের বই দেওয়ার কথা বলা হলেও তাতেও আসবে নানা পরিবর্তন। আর মাধ্যমিকে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগ আবার চালু হওয়ায় বাড়ছে বইয়ের সংখ্যাও। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চ্যালেঞ্জ থাকলেও শিক্ষার্থীদের হাতে সময় মতো বই পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মুদ্রণ সংশ্লিষ্টরা সচেষ্ট হলে এই সময়েই কাজ শেষ করা সম্ভব বলে মনে করছে বোর্ড। কিছুটা চ্যালেঞ্জ আছেই, তারপরে আমার ধারণা আমরা যদি সম্মিলিতভাবে ওনারা যেরকমভাবে বললেন যে রাষ্ট্রের স্বার্থে সকলে যদি একযোগে কাজ করে, দিনরাত কাজ করে, আমার ধারণা যে এগুলি সেই সমস্যাগুলি সমাধান করা সম্ভব। তবে মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। জানুয়ারিতে কিছু বই পৌঁছানো সম্ভব হলেও 9ম ও 10ম শ্রেণীর বই পেতে মার্চ পর্যন্ত সময় লাগবে বলে ধারণা তাদের। 9-10-এর যে বই সেটি কোনো ক্রমে মার্চের আগে ছাত্ররা পাবে না। এবং আমি আমার অভিজ্ঞতার আলোকে, দীর্ঘদিন দায়িত্বে থাকার কারণে আলোকে এবং আমাদের মেশিনের যে ক্যাপাসিটি তার আলোকে এবং কারিকুলামে যে কারেকশন হবে সেই কারেকশনটা যত দ্রুত করতে পারবে তত আমাদের জন্যও কল্যাণকর, এনসিটিভির জন্যও কল্যাণকর। পুরো প্রক্রিয়া সময় মতো শেষ করতে পরিমার্জনের পাশাপাশি পাণ্ডুলিপি দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত করার পরামর্শ মুদ্রণ শিল্প সমিতির। সিট মেশিনের জন্য শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বাঁধ নির্মাণের অভিযোগ তুলে ত্রিপুরার ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকায় আছেন রিপোর্টার শাকির আহমেদ, সরাসরি যাচ্ছে সেখানে। যে ডম্বর বাঁধ রয়েছে ত্রিপুরা রাজ্যে, সেটি নির্মাণের ফলে বাংলাদেশের ফেনী, কুমিল্লা সহ যে জেলাগুলো প্লাবিত হয়েছে তারই প্রতিবাদে আজকে শাহবাগ এই জাদুঘরের সামনে থেকে ইনকিলাব মঞ্চ নামের সংগঠনটি তাদের যে টিপাইমুখ বাঁধ অভিমুখে যে লং মার্চ সেটি কিন্তু তারা ইতোমধ্যেই শুরু করার প্রস্তুতি নিয়েছে। আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ এই লং মার্চে অংশগ্রহণের জন্য ইতোমধ্যেই কিন্তু শাহবাগে জড়ো হয়েছেন এবং তারা বলছেন ভারতের এই বাঁধ দেওয়ার কারণেই বাংলাদেশের মানুষ প্লাবিত হচ্ছেন, পাশাপাশি যে খরার সময় আসলে সেই পানির অভাব সেটি তারা অনুভব করছেন। ফলে একদিকে বন্যা আবার অন্যদিকে খরা, সব মিলিয়ে কিন্তু বাংলাদেশের মানুষকে এই বাঁধগুলোর কারণে প্রতিনিয়তই ভোগান্তির সম্মুখীন হতে হয় এবং তারা বলছেন যে এই বাঁধ অভিমুখে তারা লং মার্চ করে আন্তর্জাতিক আইনের যে লঙ্ঘন করে এই যে বাঁধ নির্মাণ সেটি তারা প্রতিবাদ করবেন এবং আজকের এই পদযাত্রাটি তারা লং মার্চটি তারা কিন্তু শাহবাগ থেকে শুরু করবেন। পরবর্তীতে যাত্রাবাড়িতে একটি সমাবেশ রয়েছে, সেই সমাবেশে তারা অংশগ্রহণ করবেন এবং সেখান থেকে আসলে লং মার্চগামী কিছু জনতা তাদের সঙ্গে যোগ দেবেন। পরবর্তীতে কুমিল্লার চান্দিনা চৌরাস্তায় এই লং মার্চ যেটি রয়েছে সেটির একটি সমাবেশ অনুষ্ঠিত হবে। সবশেষ টাউন হলে যে শেষ সমাবেশ সেটি কিন্তু এই লং মার্চের অনুষ্ঠিত হবে। পরবর্তীতে ডম্বর বাঁধ যেটি রয়েছে ত্রিপুরা রাজ্যে সেটির অভিমুখে কিন্তু শিক্ষার্থীরা লং মার্চ করবেন এবং তারা বলছেন যে শহীদ আবরার ফাহাদ সহ অন্যান্য যারা জীবন দিয়েছেন এই ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ করতে গিয়ে তাদেরকে তারা আজ স্মরণ করছেন এবং তারা বলছেন যে কূটনৈতিকভাবে যেন এই বিষয়টির সমাধান করা হয়, অর্থাৎ বাংলাদেশ যেন ভারতের এই পানি ধারা যেন কোনো ধরনের আসলে
সন্ত্রাসের শিকার না হয় বা কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, আন্তর্জাতিক আইন যেটি রয়েছে সেই আন্তর্জাতিক আইনের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে এই বাঁধ যেটি রয়েছে বাঁধ সমস্যার সমাধান কিন্তু তারা চাচ্ছেন। এবং তারা বলছেন যে বছরের পর বছর এটি আসলে ঝুলে আছে ভারতের অসহযোগিতার কারণে, এমন অভিযোগও কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তারা বলছেন যে এই সরকার যারা দায়িত্বে যারা রয়েছেন, সেই সরকারের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে তারা আহ্বান জানিয়েছেন যে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই যে সমস্যাটি সেটির যেন সমাধান করা হয়। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত শিক্ষার্থীরা আসলে প্রস্তুতি নিচ্ছেন তাদের লং মার্চ যেটি সেটি শুরু করার জন্য। আমরা দেখতে পেয়েছি 10টি ট্রাকও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে, ট্রাকে করে কিন্তু তারা ডম্বুর বাঁধ অভিমুখে যে লং মার্চ সেটি শুরু করবেন। তো এই ছিল আমার কাছে যে ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর বাঁধ অভিমুখে ইনকিলাব মঞ্চের যে পদযাত্রা বা লং মার্চ সেটির সর্বশেষ খবরাখবর। ভারতের ডম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করছে ইনকিলাব মঞ্চ, সে বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলেন রিপোর্টার শাকির আহমেদ। জুলাই আগস্টে তৎকালীন আওয়ামী লীগ সরকারের দেয়া দফায় দফায় কারফিউ ও সাধারণ ছুটিতে বন্ধ হয়ে যায় নারায়ণগঞ্জের পোশাক শিল্প কারখানা। ব্যবসায়ী সংগঠনের তথ্য মতে এই সময়ে বন্ধ থাকায় পোশাক রপ্তানি খাতে $2 বিলিয়ন ক্ষতি হয়েছে। এছাড়া সরকার পতনের পর জোট ব্যবসার দখল নিতে তৎপরতা চালাচ্ছে সন্ত্রাসী বাহিনী। এ কারণে হুমকির মুখে কারখানা মালিকরা। শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও আরিফ হোসেনের ছবি নিয়ে রিপোর্ট। নিটোয়ার খাতের 47% তৈরি পোশাক রপ্তানি হয় নারায়ণগঞ্জ থেকে। আর পোশাক রপ্তানিতে বাংলাদেশকে বিশ্বের দ্বিতীয় স্থানে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এ জেলার গুরুত্ব সবচেয়ে বেশি। তবে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত দেশের রাজনৈতিক অস্থিরতা, কারফিউ ও টানা ছুটির কারণে বিপর্যয় নেমে আসে জেলার এই শিল্পে। গার্মেন্টস মালিকদের দাবি, দিনের পর দিন কারখানা ও ইন্টারনেট সেবা বন্ধ থাকায় বিদেশি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ রাখা সম্ভব হয়নি তাদের পক্ষে। ফলে শিপমেন্ট বাতিল সহ নতুন অর্ডার পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন তারা। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাংক থেকে সীমিত পরিমাণ নগদ টাকা লেনদেনের বিধি আরোপ করায় নতুন করে সমস্যার মধ্যে পড়েছেন গার্মেন্টস মালিকরা। ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে আমরা টাইমলি শিপমেন্টগুলি করতে পারি নাই, যার জন্য অনেক বায়ার ডিসকাউন্ট করেছে বা কিছু কিছু বায়ার হয়তো মেনে নিয়েছে, অনেক বায়াররা অর্ডার ক্যান্সেল করতে চাচ্ছে। অর্ডার অনেক কনফার্ম করা ছিল, পিওগুলি কিন্তু আমরা এই 15 দিনের ব্যাঘাতের কারণে বা ইন্টারনেটের কারণে আমরা কিন্তু কোনো কমিউনিকেশন করতে পারি নাই। এই অবস্থায় সরকারের সহযোগিতা চায় বিকেএমইএ। তাহলে আবারও পোশাক রপ্তানি খাতে বিশ্বের শীর্ষস্থান দখল করা সম্ভব হবে বলে মনে করেন সংগঠনটির সভাপতি। গত 1-1.5 মাসে প্রায় $2 বিলিয়ন মতো রপ্তানি কিন্তু বাধাগ্রস্ত হয়েছে। ক্ষতিগুলি কাটিয়ে উঠতে হলে আমাদের অনেকগুলি পদক্ষেপ নিতে হবে। ব্যাংকে এলসি দিলে এলসি করতে দেরি হয়, তারপরে ডকুমেন্টস দিলে পারচেস করে টাকা দিতে দেরি হয়, যার ফলে আমার শ্রমিকের বেতন দিতে দেরি হয়। এদিকে সরকার পরিবর্তনের পর ঝুট ও ওয়েস্টের ব্যবসা দখলে নিতে একটি সন্ত্রাসী চক্র মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ ব্যবসায়ীদের। 5 তারিখের থেকেই যদি বলি, নতুন করে এক উৎপাতের মধ্যে আমরা পড়লাম। 4 দিক থেকে চাঁদাবাজরা উৎপাত করা শুরু করলো, আমাদের ঝুট নিয়ে কথা বলে। তারপরে বিভিন্ন ব্যবসায়িক ইয়ের মধ্যে তারা ঢুকতে চায়, তারা গোডাউন এর দখল নিতে চায়। কোনো মালিক পক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, আমরা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায়, আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জে 8 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানায় 15 লাখের বেশি শ্রমিক কর্মরত আছেন। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। নির্মাণের 8 মাসের মধ্যেই ভেঙে গেছে সড়ক, বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। এতে চরম ভোগান্তিতে গোপালগঞ্জ সদর উপজেলার জালালবাদ ইউনিয়নের বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এ ঘটনা। এদিকে পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। এইচ.এম. মানিকের ছবিতে জয়ন্ত শিরালের রিপোর্ট। বিভিন্ন পয়েন্টে দেবে গেছে সড়ক, অনেক অংশ বিলীন হয়ে গেছে পাশের খালে, কোথাও কোথাও ইট সরে গেছে। 2022 সালের আগস্টে শুরু হয় গোপালগঞ্জ সদরের জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বড়ফা ঠাকুরবাড়ি পর্যন্ত রাস্তার ইটের সোলিংয়ের কাজ। 2023 সালের এপ্রিলে শেষ হওয়ার কথা থাকলেও কাজ শেষ হয় ডিসেম্বরে। 8 মাসের মধ্যেই বৃষ্টিতে ভেঙে পাশের খালে পড়েছে সড়কের বেশিরভাগ ইট, এমনকি প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে সড়কের গাইড ওয়ালও। এলাকাবাসীর অভিযোগ, প্রকল্প বাস্তবায়নে অনিয়ম আর নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই ঘটেছে এমন ঘটনা। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। রাস্তা তো পুরাই নেমে গেছে এই এলাকার মানুষের,
চলাচলের জন্য বিশাল অসুবিধা হচ্ছে এই জায়গায়। টাকা পয়সা খাইয়ে গেছে অফিসাররা, কোনো কাজ করে নাই, বালু দেশে ডলন কাজিয়ে ডলে নাই। 3 নম্বর ইটা নিয়ে কাজ করছে, সিমরা একবার বাধা দিয়েছিল, সে বাধা নাই, এই মাস 3 আগে কাজটা 3 মাস হয়নি, এখনো কাজটা করে চলে গেছে, এইভাবে এরপরে এই অবস্থা হয়ে গেছে। যা করছে সব ভাঙ্গে সঙ্গে গেছে, ঠিক মতো করতো, বেঁধে দিত, 4 সাইডে মাটি দিত, তাহলে এই রাস্তাটা এরকম হইতো না। এ নিয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। আর পানির চাপে রাস্তা ভেঙেছে বলে অজুহাত দায়িত্বে থাকা প্রকৌশলীর। বিষয়টি ঢাকা প্রজেক্ট অফিসে জানানো হবে বলে আশ্বাস ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার। আমাদের মধ্যে আমরা এখন ডিজাইন যখন কাজ করেছে আমরা পাই না, ভেঙে খালের ভিতরে গেল। এটা পানির প্রচন্ড চাপ থাকার কারণে মাটি দিয়ে কাজ, মাটি পাশ থেকে ধুয়ে গেছে, এই জন্য বসে গেছে। যদি কোনো রাস্তার সমস্যা হয় তাহলে এটা ঢাকা প্রজেক্ট অফিস এবং কনসালটেন্ট অফিসকে অবহিত করা হবে এবং পরবর্তীতে তারা যে ব্যবস্থা নেয় সেই অনুযায়ী বাস্তবায়ন করা হবে। 1,15,00,000 টাকা ব্যয়ে 1,350 মিটার দীর্ঘ সড়কটি নির্মাণ করে দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ। একদিকে নদী ভাঙনের করুণ সুর, অন্যদিকে বালু উত্তোলনের মহা উৎসব। শর্ত না মেনে অবৈধভাবে চুম্বক ড্রেজারের মাধ্যমে নরসিংদীর মেঘনা নদী থেকে বালু উত্তোলন করছে একটি চক্র। বছরের পর বছর ধরে চলা এমন অনিয়মে ভাঙছে নদীর পাড়। গত 5 বছরে নদী গর্ভে বিলীন হয়েছে অন্তত 1,500 বিঘা কৃষি জমি। ভিটেবাটি হারিয়ে নিঃস্ব অন্তত 2,000 মানুষ। মাহমুদুল হাসান মাহফুজের ছবিতে আশিকুর রহমান পিয়ালের পাঠানো রিপোর্ট। বর্ষা এলেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন। নদী গর্ভে বিলীন হয় ঘরবাড়ি, ফসলের জমি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ গুরুত্বপূর্ণ স্থাপনা। কেন ভাঙছে নদীর তীর, এ প্রশ্নের কারণ খুঁজতে মেঘনা নদীতে গিয়ে দেখা যায় যেখানে সেখানে অবৈধ চুম্বক ড্রেজার মেশিন বসিয়ে নদীর গভীর থেকে তোলা হচ্ছে বালু। অভিযোগ উঠেছে প্রশাসনকে ম্যানেজ করেই বছরের পর বছর চলছে অবৈধভাবে বালু তোলার মহোৎসব। চলতি বছরের শুরুতে 14.5 কোটি টাকায় 1 বছরের চুক্তিতে রায়পুরা উপজেলার কাতলারচর বালু মহালটি ইজারা নেয় মেসার্স হাজী আশরাফ হোসেন সরকার ট্রেডার্স। অভিযোগ উঠেছে বালু তুলতে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করে দেয়া হলেও সীমানা অতিক্রম করে 40টি স্থানে ড্রেজার দিয়ে তোলা হচ্ছে বালু। তবে কাটিং মেশিনের বৈধতা থাকলেও বালু উত্তোলনে ব্যবহার করা হচ্ছে অবৈধ চুম্বক মেশিন, যা দিয়ে দৈনিক 1/2 কোটি টাকার বালু তুলছে ইজারাদাররা। এতে ভাঙন ঝুঁকিতে পড়েছে নদী তীরবর্তী আব্দুল্লাহ চর, মাঝের চর ও শাহের খোলা সহ বেশ কয়েকটি এলাকা। স্থানীয়রা বলছেন প্রশাসনকে ম্যানেজ করেই চলছে বালু তোলার এমন মহোৎসব। ডাক নিবেন, আপনি এক মোজার মাঝে মাটি উত্তোলন করবেন, আরেকটার মধ্যে এই বিরাট সমস্যা। চারিদিক দিয়ে নদী, এখন আমরা বাড়ি ঘর লয়ে কোথায় যাবো? কয়েক হাজার বিঘা জমি নদীতে বিলীন হয়ে গেছে শুধু ড্রেজারের কারণে। ভাঙনি লেগে আমার দেশ মনে কোনো শেষ হয়ে যেতেছে একবারে। একজনে করলে 10 জন হুতি করে, সব সিন্ডিকেট 40টা 50 ড্রেজার লাগে, আমরা লক্ষ লক্ষ 100 বিঘা জমি কাটতে লেগেছে। বর্ষাকালে যদি আবার কাটে তাহলে আমাদের মাঝে গ্রাম থাকবে কি না থাকবে আমরা কোনো নিশ্চিত করতে পারতেছি না। শুকনা মাঝে না লাগারে স্যার, হেরা গভীর করে নিলে তো জায়গাটা ভাঙা পড়ে জায়গা। এদিকে সংবাদ সংগ্রহে নদীতে গেলে সাংবাদিক দেখে তেরে আসে ইজারাদারের লোকজন, আর চুম্বক ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার কথা অকপটে স্বীকার করেন ইজারাদার। আমরাও দেখতেছি যে আমরা একটা চেনার দরকার না, আমরা কি সাংবাদিক না প্রশাসনের লোক, কি এটা একটু আমাদের জানা দরকার না? বাংলাদেশে এইটা পর্যন্ত কোনো জায়গায় কাটিং দিয়ে করে না, এই জায়গায় এই চুম্বক দিয়ে লেখা থাকে টার্মস এন্ড কন্ডিশনে, কিন্তু এইভাবে এগুলো টেলিফোনে বলে লাভ নাই। তবে জেলা প্রশাসক জানায় কেউ নিয়ম ভাঙলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শর্ত লঙ্ঘন হলে প্রয়োজনে তার বালুমহলের ইজারা পরিবর্তন ক্যান্সেল হয়ে যাবে। আর এটি ছাড়াও আইন অনুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য যে সমস্ত অভিযোগ করা, অন্যান্য যে সমস্ত ব্যবস্থা গ্রহণ করার বিষয়, সেই সকল ব্যবস্থা গ্রহণ করার সুযোগ রয়েছে। ব্ল্যাকলিস্টেড করার প্রয়োজন হয় তাহলে ব্ল্যাকলিস্টেডও তাকে করা যাবে। অবৈধ চুম্বক ড্রেজারের মাধ্যমে প্রতিদিন গড়ে 20 থেকে 25 লাখ ঘনফুট বালু তোলা হয়। সময় সংবাদ, নরসিংদী। কুয়েত দূতাবাসের কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে বৈঠকে বিষয়টি জানান বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত। দূতাবাসকে আধুনিকায়নের কাজ করছেন বলেও জানান তিনি। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে একাত্মতা প্রকাশ করেছিলেন কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও। এ নিয়ে কোনো সমস্যার মুখে পড়তে হবে কিনা তা জানতেই রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ স্থানীয় সাংবাদিকদের।
বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের নেতাদের সঙ্গে এক বৈঠকে উঠে আসে প্রবাসীদের কল্যাণের নানা আশ্বাস। দূতাবাসের সেবার মান বাড়ানো সহ বিভিন্ন পদক্ষেপের কথা জানান রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। বৈঠকে জানানো হয়, প্রবাসীদের কল্যাণে গণশুনানির পাশাপাশি দূতাবাসে থাকবে অভিযোগ ও পরামর্শ বক্স স্থাপন ও 24 ঘন্টার হটলাইন নম্বর। নতুন ই পাসপোর্টের তালিকা প্রকাশ। কুয়েতের কেন্দ্রীয় কারাগারে প্রতি মাসে সফরের পাশাপাশি আইনি সহায়তা দেবে দূতাবাস। এদিকে মালিকবিহীন প্রবাসীদের মরদেহ দূতাবাসের খরচে দেশে পাঠানো, বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করা, কুয়েতের বাজারে বাংলাদেশের ওষুধ, সিরামিক, মেলামাইন সহ বিভিন্ন পণ্য প্রবেশ করানোর চেষ্টা চলছে বলেও বৈঠকে জানান নতুন রাষ্ট্রদূত। আমরা এখানে গণশুনানির আয়োজন করছি প্রতি মাসের দ্বিতীয় রোববার দিনে। যারা এখানে বিভিন্ন কনসুলার সেবার জন্য আসেন তাদের কাছ থেকে তাদের মতামত, যদি তাদের কোনো অভিযোগ থাকে, তাদের কোনো সুপারিশ থাকে, সেগুলো আমরা গ্রহণ করব এবং সে অনুযায়ী আমাদের কনসুলার সেবার মানটা আরও উন্নত করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। কর ফাঁকির মামলায় নিজের দোষ স্বীকার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলার কার্যক্রম শুরুর আগে ফেডারেল আদালতের কৌঁসুলিদের একথা জানান হান্টারের আইনজীবীরা। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা চলছে। গেল বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে হান্টারের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের এ মামলা দায়ের করে মার্কিন বিচার বিভাগ। 54 বছর বয়সী বাইডেন পুত্রের বিরুদ্ধে 9টি অভিযোগ আনা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, তিনি 2016 থেকে 2019 সালের মধ্যে বিলাসী জীবনযাপন করার পেছনে লাখ লাখ ডলার খরচ করেছেন। এ সময় তিনি ইচ্ছাকৃতভাবে $14 লাখ কর পরিশোধ করেননি। তবে হান্টার এই অভিযোগ অস্বীকার করে আসছিলেন। গেল 8 মাস ধরে হান্টারের বিরুদ্ধে তদন্ত শেষে বৃহস্পতিবার ছিল মামলার নির্ধারিত দিন। সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে প্রেসিডেন্ট পুত্রের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরুর তোড়জোড় চলে। শুরু হয় জুরি ঠিক করার প্রক্রিয়া। এ সময় হান্টার দোষ স্বীকার করার কথা জানান আদালতে। এ সময় বিচারক মার্ক স্কার্সি সতর্ক করে দিয়ে বলেন, দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ 15 বছর কারাদণ্ড হতে পারে, জরিমানা হতে পারে $5 থেকে $10 লাখ। এসব বিষয়ে হান্টার অবগত আছেন কিনা জানতে চান বিচারক। জবাবে হান্টার বলেন, তিনি শাস্তি সম্পর্কে জানেন। এরপরই আদালত হান্টারের স্বীকারোক্তি গ্রহণ করেন। আগামী 16 ডিসেম্বর এই মামলার রায় দেওয়ার কথা রয়েছে। এর আগে আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অপর একটি মামলায় এই বছরের জুনে দোষী সাব্যস্ত হন হান্টার। মার্কিন প্রেসিডেন্ট চাইলে যে কোনো অপরাধীকে ক্ষমা করে দিতে পারেন। তবে প্রেসিডেন্ট জো বাইডেন আগেই বলেছেন, তিনি তার ছেলেকে বাঁচাতে ক্ষমা করার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন না। এদিকে 2021 সালের 6 জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ হাজির করার কথা জানিয়েছেন বিচারক তানিয়া চুটকান। এ মাসের 26 তারিখ মামলার দিন ধার্য রয়েছে। কিন্তু ট্রাম্পের আইনজীবীরা চাচ্ছেন না আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের আগে তার বিরুদ্ধে নতুন কোনো অভিযোগ ও প্রমাণ হাজির করা হোক। বিশ্লেষকদের ধারণা, নতুন তথ্য প্রমাণ নভেম্বরের 5 তারিখের নির্বাচনে ট্রাম্পের প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা থেকে বাড়তি সুবিধা পেতে পারেন প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে বন্যা দুর্গতদের ক্ষতিপূরণের দাবিতে ফেনীতে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই মুহূর্তে ফেনীর শহীদ মিনার এলাকায় আছেন রিপোর্টার আতিয়া সজল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ফেনীতে কিন্তু স্মরণকালের ভয়াবহ বন্যা হয়েছে, যে বন্যায় ফেনীর এমন কোনো এলাকা নেই যে পানিতে প্লাবিত হয়নি, এবং সেই ভয়াবহ বন্যা মানুষকে নাড়া দিয়ে গিয়েছে। কারণ হচ্ছে এত ভয়াবহ বন্যা গত 100 বছরে বা এই গত 2-4 দশকের ভিতরে কিন্তু মানুষ এরকম বন্যা দেখেনি। আর এই যে বন্যাটি অনুষ্ঠিত হয়ে গেল, ভয়াবহতা যে দেখিয়ে গেল, এর জন্য কিন্তু ফেনীবাসী কিন্তু যে বরাবরই দুষছেন ভারতীয় পানি আগ্রাসনকে। তাদের দাবি যে ভারত হঠাৎ করে তাদের অনেকগুলো বাঁধের পানি ছেড়ে দিয়ে এই বন্যার সৃষ্টি করেছে। এটি কোনো প্রাকৃতিক বন্যা ছিল না বলে ফেনীবাসী মনে করে, এবং তারই দাবিতে কিন্তু আজ একটি এখানে ফেনীবাসীর ব্যানার
ব্যানারে একটি মানববন্ধন হচ্ছে, যে কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত এই যে মানববন্ধনটি হচ্ছে সেটা কিন্তু আপনারা বলছে ফেনী সহ দেশের 9টি জেলাকে বন্যায় ডুবিয়ে দেওয়া ভারতীয় পানি সন্ত্রাসের প্রতিবাদ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে কিন্তু আজ এই ফেনী শহীদ মিনার চত্বরে স্ট্রাইক ফর ওয়াটার জাস্টিস কর্মসূচি পালিত হচ্ছে। ফেনী শহীদ মিনারের যে চত্বরটিতে যারা বিভিন্ন নাগরিকদের এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এই কর্মসূচির ডাক দিয়েছে ফেনীর নাগরিক প্ল্যাটফর্ম আমরা ফেনীবাসী। এখন দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনগুলো এখানে যোগ দিচ্ছে। এখানে অনেক লোকজন এসে সকাল থেকেই কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছে। তারা যেটা মনে করছেন বা তারা যে দাবিটি করছেন যে তার প্রতিবেশী রাষ্ট্র বরাবরই বাংলাদেশের সাথে পানি নিয়ে যে অপ্রতিবেশী সুলভ আচরণ করে আসছে এবং শুকনো মৌসুমে তারা প্রাপ্য পানি বাংলাদেশকে দেয় না, অন্যদিকে বর্ষা মৌসুমে হুটহাট বাঁধ কেটে দিয়ে বা ড্যাম খুলে দিয়ে বন্যার অপরিসীম ক্ষতির মুখে ফেলে এদেশকে। এছাড়া অত্যন্ত গোপনীয় ফেনী নদী এবং ভারতের যে পানি তারা গোপনে চুরি করে নিয়ে যায়। এই অঞ্চলের মানুষ কৃষি সহ সব ক্ষেত্রে মারাত্মক ক্ষতির মুখে পড়ে বলে তারা অভিযোগ করছেন। এছাড়াও জীববৈচিত্র্য দারুণভাবে ব্যাহত হচ্ছে এবং আপনাকে যদি বলি এরা আরও দাবি করছেন এবারের বন্যার আগে ভারত থেকে কোনো রকমের পূর্বাভাস ছাড়াই বাঁধ কেটে এবং ড্যাম খুলে পানি ছেড়ে দেওয়া হয়েছে বলে তাদের অভিযোগ, যার ফলে গোটা ফেনী জেলা সহ 10 থেকে 15 ফুট পানিতে তলিয়ে যায়। বন্যার করাল গ্রাসে পতিত হয় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর লাখো মানুষ। ইতিহাস পর্যালোচনা করলে তারা যেটা বলছেন যে ফেনী ও আশপাশের এলাকায় মানুষ এত পানি দেখেনি, এখন কেন হঠাৎ করে এই বন্যা সৃষ্টি করলো। সব মিলে কিন্তু তারা যাচ্ছে ভারতীয় যে আগ্রাসন সেই আগ্রাসন বন্ধ করতে হবে এবং যে অভিন্ন নদীগুলো রয়েছে সেই অভিগুলো নদীগুলোর যে পানি সেই পানির হিস্সা দিতে হবে এবং যে এত বড় ক্ষয়ক্ষতি ভারত করলো এবং আন্তর্জাতিকভাবে তাদেরকে বিচারের মুখোমুখি করে এই যে প্রাণের ক্ষতি, জানের ক্ষতি, মালের ক্ষতি তার একটি জরিমানা তারা আদায় করতে চাচ্ছে এবং এই দাবিতেই মূলত সোচ্চার হতে চাচ্ছে এবং এই যে দাবিটি উঠেছে এটি তারা আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে চান যাতে করে ভারতের আগ্রাসনের এই প্রতিবাদটি যেন ছড়িয়ে পড়ে। এই ছিল আমার কাছে এখান থেকে ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে ফেনীবাসীর আন্দোলনের সবশেষ। ভারতের বিরুদ্ধে পানি আগ্রাসনের অভিযোগ তুলে বিক্ষোভ করছে ফেনীবাসী, সেই খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ফেনী থেকে আতিয়া সজল। পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ধানমন্ডি থেকে গ্রেফতার সাবেক মন্ত্রী শাহজাহান খান আজ তোলা হতে পারে আদালতে। মাদারীপুরের শিক্ষার্থী দীপ্ত দে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 27 জনের বিরুদ্ধে মামলা। নতুন শিক্ষাবর্ষের 3 মাস বাকি থাকলেও চূড়ান্ত হয়নি পাঠ্য বইয়ের পাণ্ডুলিপি। জানুয়ারিতে সব শিক্ষার্থীকে বই দেয়া নিয়ে শঙ্কা, মার্চের আগে শেষ হবে না ছাপানোর কাজ। এবং 2 দফা বন্ধে বিপর্যয় নারায়ণগঞ্জের পোশাক শিল্প, ক্ষতি $2 বিলিয়ন। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।